আসসালামু আলাইকুম। এয়ার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা সুলতানা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনাকালে ও মাছ রপ্তানিতে সাফল্য, চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে অর্ধশত কোটি টাকার বেশি। বর্ষা মৌসুমেও তরমুজ চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। এবং মুন্সিগঞ্জে দুর্ঘটনা কবলিত পিকআপে পাওয়া গেল 40 কেজি গাঁজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2015 সালে সিলেটের মানুষকে প্রথম 4 লেনের স্বপ্ন দেখান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেই স্বপ্নের ডালপালা মিলে সময়ে সময়ে। এরপর 2017 সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে চুক্তি করে সরকার, কিন্তু নানা কারণে তাদের কাজ আর এগোয়নি। এদিকে চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনেকের সভায় ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর 24 ফেব্রুয়ারি এই মহাসড়কটি 6 লেনের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর সর্বশেষ এডিবি দেয়া ঋণ অনুমোদনে নতুন আশার আলো দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মহাসড়কটি 6 লেন হয়ে গেলে এই অঞ্চলের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। 2015 থেকে 2021 মাঝখানে কাজের কচ্ছপ গতির অগ্রগতি। তাই তো পররাষ্ট্রমন্ত্রী দেয়া এমন খুশির খবরও আশা নিরাশার দোলাচলে সিলেটের মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের অর্থায়ন নিশ্চিত হয়েছে। এখন পূর্ণাঙ্গ জমি অধিগ্রহণ শেষ করে দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সিলেটবাসীর। বরগুনায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি ইউনিয়ন সহ চর বেষ্টিত 70টি গ্রামে পানি ঢুকেছে। এতে ক্ষতির মুখে পড়েছে 42,000 মানুষ। বাঁধে পরিবার পরিজন গবাদি পশু নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে পানিবন্দী মানুষ। এসব এলাকার খাদ্য সহায়তা হিসেবে 120 টন চাল দিয়েছে জেলা প্রশাসন। তবে আগামী 3 থেকে 4 দিন পর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক বছরে খুলনা থেকে হিমায়িত চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে অর্ধশত কোটি টাকার বেশি। রপ্তানির সঙ্গে বেড়েছে সার্বিক উৎপাদনও। করোনাকালে এই সাফল্যের পেছনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও সরকারি প্রণোদনার ভূমিকা রয়েছে বলছেন মৎস্য কর্মকর্তারা। উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে মাছ চাষে বিপ্লবের আশা রপ্তানিকারকদের। বাগেরহাটের চিতলমারীতে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 5.5 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। সম্প্রতি কুচুবনিয়া শরৎখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে গরিবপুর, ওমাজুরি, শ্যামপাড়া, কাটিপাড়া, আদিখালী মাঠের খাল খনন করায় ওই এলাকায় সবজি ও মাছ চাষে প্রাণ ফিরে এসেছে। দীর্ঘ প্রায় 40-50 বছর এই খাল খনন কাজ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ও পানি সরবরাহে চাষিদের চরম ভোগান্তি পোহাতে হতো। খাল খননের পর থেকে এলাকার চাষিরা খুব সহজে পানি নিষ্কাশন ও তাদের উৎপাদিত সবজি নৌকায় করে বাজারজাত করতে পারছে। কুচুবনিয়া শরৎখালী খাল পানি ব্যবস্থাপনা সমিতির এই উদ্যোগে সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকার চাষিরা। দীর্ঘ 50 বছর স্বাধীনতা আগের থেকে এই খালটি ছিল। আমরা সমবায় সমিতির মাধ্যমে গ্রামের এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা স্থানীয় সরকার অধিদপ্তরের সহযোগিতায় কুচুবনিয়া শরৎখালী খাল খনন করছে। তাতে আমাদের এই ঘেরের চাষবাস, মাছ, তরকারি এতে আমাদের ভালোই বিশাল উপকার হচ্ছে। সমস্ত এলাকার বিশেষ করে শ্যামপাড়া, দুর্গাপুর, উমাজুড়ি, গরিবপুর, আদিখালী এসব এলাকার অনেক চাষিরা, যেসব চাষিরা ঘেরে পানি পাচ্ছিল না, তাদের ঘেরে রেণু ছাড়তে, মাছ ছাড়তে পানি পাবে, প্লাস তাদের ঘেরের পানি নিষ্কাশনে ব্যাপক সুবিধা হবে। ফলে এই অঞ্চলের চিংড়ি এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের সীমান্তবর্তী কয়রা বাজার এলাকায় স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় একমাত্র সড়কটি। অনেক পুরনো সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থানীয় মগনামা ইউপি চেয়ারম্যান
শারাফাতুল্লাহ চৌধুরী ওয়াসিম নিজের ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন। নিজ অর্থায়নে মানুষের চলাচলের সুবিধার্থে তিনি বালির বস্তা দিয়ে চলাচল উপযোগী করে তোলার চেষ্টা করছেন। স্থানীয়রা চেয়ারম্যান ওয়াসিমের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং সরকারিভাবে একটি টেকসই সড়ক নির্মাণের দাবি জানান। তাহলে নিকে যদি কষ্ট পেলে তারা চলাফেরার বাইন বন্ধ করি ডাক্তার লই আরা যোগাযোগ বিচ্ছিন্ন গিয়ে আরা সরকার তো আবেদন জানাই যে আর রাস্তা ঠিক গাড়ি ঘোড়া চরিত্রের ভাঙ্গুরি আর চাই সরকার তুন আর মংনামা চেয়ারম্যান ওয়াসিম চেয়ারম্যানে যেদূর পারে যেদূর নিজের তবিল তুন রাস্তা আলহামদুলিল্লাহ মানুষজন আর আপাতত আর ইত্যার ভাঙ্গুরি দিয়ে আসলে যে রাস্তাগুলো আছে আর মগ্নভোজন টিয়া দুনো ফরজে ফরিগিনো ভোজন এখানে যে রাস্তাগুলো আছে আর একটা হোটেল বাজার আছে এলাকা মসজিদ আছে মনে হয় একদম বাজার স্টেশন আর লাই এই স্টেশন আর তো আসা যাবো আর খুবই প্রয়োজন। পিরোজপুরের নেছারাবাদে সড়ককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ মোটরসাইকেলের গোডাউন বানিয়ে কৃষ্ণকান্ত দাস নামে এক ব্যবসায়ী ব্যবসা করে আসছে। ওই ব্যবসায়ীর উপজেলা রোডে মোটরসাইকেলের একটি শোরুম রয়েছে। ওই বিদ্যালয়ের শ্রেণীকক্ষটি তিনি মোটরসাইকেলের গোডাউন হিসেবে ব্যবহার করে শোরুমে ব্যবসা পরিচালনা করেন। করোনায় দীর্ঘ মাস যাবৎ স্কুল বন্ধ থাকায় তিনি সুযোগ নিয়ে স্কুলের শ্রেণীকক্ষটি গোডাউন হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছেন। তবে তিনি জানিয়েছেন স্কুল কমিটির অসীম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়ে স্কুল ঘরে তার শোরুমের গাড়ি রেখেছেন। মোটরসাইকেল ব্যবসায়ী কৃষ্ণকান্ত দাস বলেন, তার শোরুমের গাড়ি সড়ককাঠি সার্বজনীন পূজা মন্দিরে রাখতেন। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির অসীম কর্মকারের কাছে অনুমতি নিয়ে কয়েকদিনের জন্য গাড়ি রাখা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য স্কুল কমিটির সহ সভাপতি অসীম কর্মকারের সাথে যোগাযোগের সম্ভব হয়নি। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হক জানান, তার কাছে অনুমতি না নিয়ে গাড়িগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ সভাপতি অসীম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে গাড়ি রেখে ব্যবসা চলছে। মহামারী করোনাকালীন সময়ে নতুন প্রজন্মকে দাবা খেলায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশালে আগৈছড়া উপজেলার সোনার বাংলা রবীন সংঘের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 3 দিন ব্যাপী দাবা খেলার প্রশিক্ষণ ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বাকাল ইউনিয়নের রাজাপুর গ্রামীণ সংঘের সেমিনার কক্ষে সকালে সোনার বাংলা রবীন সংঘ সভাপতি তপন অধিকারীর সভাপতিত্বে উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। উপস্থিত ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ সহকারী অধ্যাপক রঞ্জন কুমার বৈদ্য, চলবল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সূর্যকান্ত হালাদার, সাংবাদিক SM ওমর আলী সামি সহ অন্যান্যরা। টাঙ্গাইল মধুপুরের অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়িতে হামলা ভাঙচুর সহ আদিবাসী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট সকালে উপজেলার জলছত্র বাজারে অরণখোলা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা সম্প্রতি অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর স্ট্যাটাস ও বাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামিমা ইয়াসমিনের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের উপযোগী সময় হলেও আগস্ট মাস থেকে ঠাকুরগাঁয়ে চাষ করা হচ্ছে তরমুজ। মালচিং পদ্ধতিতে চারা রোপণের মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে তরমুজ বাজারজাত করা যায়। তাই বর্ষা মৌসুমে তরমুজ চাষ উপযোগী না হলেও মালচিং পদ্ধতিতে বিদেশি জাতের তরমুজ চাষে আগ্রহ বেড়েছে জেলার কৃষকদের। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দূর থেকে দেখলে মনে হবে সিমেন্টে বালু দিয়ে তৈরি করা লম্বা সারিবদ্ধ ঢিপি। আসলে কিন্তু তা নয়, এটি হচ্ছে মালচিং পলিথিন দিয়ে তৈরি করা তরমুজের বীজতলা। এমন দৃশ্য দেখা যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তেঁতুলতলা ভাতারমারি ফার্মে। দেখা যায় চাষকৃত মাটিতে সারি ও বীজ দিয়ে উঁচু ও লম্বা সারি করে মালচিং পলিথিন দিয়ে ঢেকে তৈরি করা হয়েছে তরমুজের বীজতলা। নির্দিষ্ট দূরত্বে অন্তর অন্তর পলিথিন ছিদ্র করে মাটির মধ্যে বপন করা হয় তরমুজের বীজ। সেই বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় হয়ে গাছে
পরিণত হচ্ছে। আর গাছগুলোর লতাপাতা বিস্তারের জন্য বাঁশ, সুতা ও তারের সমন্বয়ে তৈরি করা হচ্ছে মাচা। মূলত এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে যাতে করে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমাট না বাঁধে ও পানিতে তরমুজ নষ্ট না হয়। এমন পদ্ধতি অবলম্বন করে জেলার পীরগঞ্জ, হরিপুর সহ বিভিন্ন উপজেলায় বিদেশি বিভিন্ন জাতের তরমুজ চাষ করছেন অনেকে। এতে যেমন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ও তেমনি পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রেখে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের। অসময় ও বর্তমানে বর্ষাকাল হলেও জেলার এবার প্রায় ৩ হেক্টর জমিতে চাষ শুরু হয়েছে বিদেশি তরমুজ। লাভের আশায় পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের কৃষক মঞ্জুর আলম ও আনোয়ার হোসেন সুমন দুজনে সম্মিলিতভাবে নিজ উদ্যোগে ঠাকুরগাঁও সুগার মিলের তেঁতুলতলা ভাতারমারি ফার্মের জমি লিজ নিয়ে সুইট স্ন্যাক ২ ল্যান্ড, থাই ও মধুবালা এই ৩ জাতের বিদেশি তরমুজ মোট ১০ একর জমিতে চাষ শুরু করেছেন। আমি এই জায়গায় অনেকদিন ধরে কাজ করতেছি। এই সুতা বাড়তেছি যেন তরমুজটা যেন মাটির মধ্যে না ঝুলে পড়ে এবং কি জালটা না পড়ে। আমরা এখানে প্রত্যেক দিনেই আর কি ৩০ থেকে ৩৫ জন কাজ করি। আমরা এখানে কাজ করি হাজিরা হিসাবে। আমাদেরকে হাজিরা দেওয়া হয় 450 টাকা করে। এনাদের এটা একটা নতুন উদ্যোগ, যেটা আপনার মাচায় অফ সিজনে যে তরমুজ, সেটা অবশ্যই একটি ভালো জিনিস। কারণ এই এলাকার মধ্যে এনারা দুজনেই প্রথম এই সিস্টেমটা এখানে নিয়ে এসেছেন। তো সেই জন্য আমি খুবই খুশি তাদের প্রতি, খুবই ভালো। এই তরমুজ খেতে কাজ করে অন্তত প্রায় ৩০টি পরিবার রোজগার করে সংসার চালাচ্ছেন। দিনাজপুর থেকে তরমুজ ক্ষেত দেখতে আসা দর্শনার্থী জানান এই উদ্যোগটি তার খুব ভালো লেগেছে। তাদের মধ্যে অনেকে এখানে কাজ করে খাচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখছি যে মালচিংয়ে এবং জাংলায় তরমুজ আবাদ হচ্ছে। তো যাক, মনে মনে দীর্ঘ 2 বছর ধরে প্ল্যান পরিকল্পনা করছি যে এইবারে আমরা জাংলায় তরমুজ মালচিং পদ্ধতি লাগাবো। তো যাক, আল্লাহ এবার সৌভাগ্য দিছে। তো ওই সিস্টেম অবলম্বন করে কিছু ইউটিউবে দেখে এবং কিছু প্র্যাকটিক্যালি আমাদের পার্শ্ববর্তী এলাকায় এই আবাদ হয়েছে, ওনাদের সাথে পরামর্শ করে আমরা এই তরমুজটার আবাদ শুরু করি। নিজ উদ্যোগে ও পাশের উপজেলার কৃষকদের দেখে উৎসাহিত হয়ে এবং ইউটিউব থেকে ধারণা নিয়ে চাষ শুরু করেন তারা। বিভিন্ন এলাকায় এটি নতুন ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপসহকারী কৃষি অফিসাররা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সবাই আমাদের সাধ্যমতো তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আমাদের বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ যদি সম্ভব হয় সেটাও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তবে এই মুহূর্তে আমরা মনে করি যে এটি আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য একটি উপযোগী ফসল এবং লাভজনক ফসল হিসাবে পরিচিত হবে এবং এটার চাষ দিন দিন সম্প্রসারিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, জেলায় এ পদ্ধতিতে তরমুজ চাষ জনপ্রিয়তা পাচ্ছে ও সম্প্রসারিত হচ্ছে। তাদেরকে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে ঠাকুরগাঁও জেলার জন্য এই ফসলটি লাভজনক ফসল হবে। থাই পেয়ারা চাষ করে ভাগ্য বদলেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পারকোল গ্রামের কৃষক আব্দুল মান্নান। তার পরিবারে ফিরেছে সুদিন, পাশাপাশি তার পেয়ারা বাগানে কাজ করে খেয়ে পরে ভালো আছে আরো অন্তত 10টি পরিবার। জেলার অন্য কৃষকরা এ ধরনের পেয়ারা বাগান করে নিজেদের ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। নাটোর থেকে মোহাম্মদ জাহিদ আলীর তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষক আব্দুল মান্নান 2 কৃষি জমি লিজ নিয়ে শুরু করেন থাই পেয়ারা চাষ। শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগান থেকে ফলন পেতে শুরু করেন। তার 8 বিঘা জমিতে 1400 ফলনশীল থাই পেয়ারা গাছ আছে। ছোট ছোট গাছে থাই জাতের পেয়ারায় ভরে গেছে পুরো বাগান। পেয়ারাকে পোকামাকড় ও ধুলাবালি থেকে রক্ষায় ব্যবহৃত হচ্ছে ব্যাগিং পদ্ধতি। বছরের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি পেয়ারা ধরে গাছে, তবে 12 মাসই ফলন পাওয়া যায়। চারা লাগানোর 10 মাস পর থেকেই ফল পেতে শুরু করেন আব্দুল মান্নান। বাজারে পেয়ারার দাম কম হলেও অধিক ফলনে তা পুষিয়ে যায়। থাই পেয়ারা মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদাও প্রচুর। ফলে সহজেই পাইকারদের কাছে বিক্রি করা যায় এই পেয়ারা। বাগানের বয়স হচ্ছে 3 বছর। বাগান করার পর আমি অনেক লাভবান হয়েছি। বেকার ছেলেপেলে কাজ করে তারাও লাভবান হয়েছে। আমার বাগান করার পরে অনেকেই উদ্যোগ তুলেছে আমরা একটা বাগান করব। প্রতি কেজি থাই পেয়ারা 50 থেকে 70 টাকা পর্যন্ত পাইকারি দামে বাগান থেকেই বিক্রি করেন আব্দুল মান্নান।
তার পেয়ারা চাষের সাফল্যে ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। 3 বছরে তিনি 7 লাখ টাকার পেয়ারা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি অনেক বেকার যুবকরাও তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এবং তার সাফল্য দেখে এলাকার অনেক যুবক পেয়ারা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এই বাগান যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে আমরা কাজ করতেছি, কাজ করে আমরা অনেক লাভবান হচ্ছি। আমরা প্রতিদিনে প্রায় 250 টাকা করে পাচ্ছি দিনে। চাষা এই পেয়ারা বাগান করছে আজ বছর 3 হচ্ছে। 3 বছর ধরে আমরা এখানে কৃষি কাজ করতেছি। তো কৃষি কাজ করে আমার চাষা অনেক লাভবান হয়েছে। আমি এখানে কিছুদিন হলে আসি যে এখান থেকে কিছু পেয়ারা চারা নিয়ে যেয়ে আমি নিজেই বাগান করবো, এই কারণে আমাদের উদ্যোগ নিয়ে। বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, থাই জাতের পেয়ারা সারা বছরই ফল হয়। এবার উপজেলায় প্রায় 50 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। কৃষকদের নিয়মিত দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে অধিক ফলন পেতে সহযোগিতা করছে কৃষি বিভাগ। এবছর আমাদের বড়াইগ্রাম উপজেলাতে প্রায় 50 হেক্টর জমিতে পেয়ারা চাষ করা হয়েছে। আমরা নিয়মিত পেয়ারা বাগানগুলো পরিদর্শন করছি এবং নিয়মিতভাবে আমরা কৃষকদেরকে নিরাপদভাবে কিভাবে পেয়ারা উৎপাদন করা যায় এই বিষয়ে আমরা কৃষকদেরকে সর্বাত্মকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। একসময় বাড়ির আঙ্গিনায় হতো পেয়ারা গাছ, সেখান থেকেই খেতে হতো পেয়ারা। এখন সেই পেয়ারাই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আর লাভবান হচ্ছেন কৃষকরা। মনিরুজ্জামান মনি, এআর সংবাদ, নিউজ ডেস্ক। শোকাবহ আগস্ট স্মরণে পাবনায় জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 31 আগস্ট দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রায় 2 শতাধিক শহরে ভ্রাম্যমাণ রিক্সা চালক, ভিক্ষুক, দিনমজুর, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এ সময় জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা এই কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি জুনায়েদ জনি, মোহাম্মদ আলী, তপু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন অনিক, শাকিল খান, অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজীব, মোরাদ মালিথা, তুষার বিশ্বাস, মতিউর রহমান, রকিব বিশ্বাস সহ জেলা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও জেলা ছাত্রলীগের করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের কাজ করে যাচ্ছেন তারা। মুন্সিগঞ্জের গজারিয়ায় দুর্ঘটনা কবলিত একটি পিকআপ ভ্যান থেকে 40 কেজি গাঁজা জব্দ করেছে ভরেরচর হাইওয়ে পুলিশ। 31 আগস্ট রাত 10টার দিকে উপজেলার জমলাদি বাস স্ট্যান্ডের নিকট তেঁতুলতলা নামক স্থানে দুর্ঘটনার পর পড়ে থাকা পিকআপ থেকে এসব মাদক জব্দ করা হয়। এই ঘটনায় মোহাম্মদ আলম নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মোহাম্মদ আলম কুমিল্লার খৈরাছড়া এলাকার ফরিদুদ্দিনের ছেলে। ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন জানান, 2 দিন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেঁতুলতলা এলাকায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। সে দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার ও হেলপার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে গাড়িটির মধ্যে গাঁজা রয়েছে। তারা এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা জব্দ করা হয় এবং মালিক আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে। কিছুদিন যাবৎ গাড়িটা এই অবস্থায় ছিল। তো আজকে এই গাড়িটা নেওয়ার জন্য গাড়ির মালিক আমাদের কাছে আসে। তো মালিক আসার পর মালিকের সাথে অনেক কথাবার্তা আমরা বললাম। গাড়ির মালিক সহ এবং গাড়ির যে মাল আছে মালের মালিক সহ তারা একসাথে আসছে। তো আমি যখন এক প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করছি তখন তাৎক্ষণিক আমার কাছে একটা ফোন আসে, অন্য এক জায়গা থেকে ফোন আসে। আমাকে বলল যে আপনার সামনে যে লোকগুলো আছে ওই গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির আমের ক্যারেটের ভিতরে গাঁজা আছে। আমাকে এই ধরনের একটা তথ্য আমার কাছে আসছে গোপনভাবে। আসার পরেই তখন আমি যে ফোনটা রিসিভ করছি, আমি যখন তাই নাকি বলতেছি, আমি হয়তো আমার ওখানে এখন ভুল ছিল, আমি তো অসাবধানতা ছিল, হয়তো আমার কোনো কথা প্রসঙ্গে তারা হয়তো জিনিসটা বুঝে গেছে। তো এই ফাঁকে দেখলাম যে 2টা লোক লুঙ্গি পরা ছিল, এই 2টা লোক আস্তে আস্তে চা খাওয়ার কথা বলে বের হয়ে গেল। হ্যাঁ, তো তাদের ফোন বন্ধ, তাদেরকে আর আমি আটকাতে পারি না। কিন্তু গাড়ির মালিক যে তাকে আমি আটকাইছি, তাকে হ্যান্ডকাপ অবস্থায় আমার গাড়িতে রাখছি। এই কথা বলি আমার ঊর্ধ্বতন অফিসার। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলায় খেলা শুরু বিকেল 4টায়। যদিও ম্যাচের আগে আলোচনার কেন্দ্র এখন উইকেট। অস্ট্রেলিয়ার মতোই কি নিউজিল্যান্ডের বিপক্ষেও তৈরি করা হচ্ছে স্লো উইকেট, নাকি থাকছে অন্য কোনো সারপ্রাইজ? বিষয়টি নিয়ে নিজেদের ভাবনা আর লক্ষ্যের কথা জানিয়েছেন দুই দলের অধিনায়ক। আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের 20 বছরের উপস্থিতি শেষ হওয়ার একদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন নিজের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়ে বলেন, বেশি দিন থাকা কোনো বিকল্প ছিল না। এ সময় কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলায় 13 মার্কিন সেনা সহ 73 জন নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জো বাইডেন বলেন, হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আফগান যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এআর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনাকালে ও মাছ রপ্তানিতে সাফল্য, চিংড়ি ও সাদা মাছের রপ্তানি বেড়েছে 1.5 কোটি টাকার বেশি। বর্ষা মৌসুমেও তরমুজ চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। এবং মুন্সিগঞ্জে দুর্ঘটনা কবলিত পিকআপে পাওয়া গেল 40 কেজি গাঁজা। এআর সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।